গত ক্লাসে আমরা দেখেছি যে আমরা কিভাবে না বুঝে একটি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি এবং সেটা অনেকটা বোঝারও চেষ্টা করেছি, তাই না? যে ক্যাম্পেইন অবজেক্টিভস কি, কখন আমরা কোন ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব, দেন ক্যাম্পেইন টাইপ কি, কোন জায়গায় কোন ক্যাম্পেইন টাইপের অ্যাডগুলো কেমন করে দেখায়। এরপরে আমরা লোকেশন টার্গেটিং এর কিছু ব্যাপার আসলে দেখেছি। তো আজকের ক্লাসে আমরা আরেকটু জানার বা দেখার চেষ্টা করব। তো চলেন একটু দেখি। তো আমরা যেহেতু গত ক্লাসে না বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম, তো এই ক্লাসেও আমরা একটু না বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করার ট্রাই করি। ওকে। গত ক্লাসে আমরা আমাদের হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্টিভস বা চুজ ইওর ক্যাম্পেইন অবজেক্টিভস যেটাই বলেন না কেন, এই জায়গায় কিছু জিনিস আমরা স্কিপ করেছিলাম। আই মিন, হয়ে যায় অনেক সময় লাইভ ক্লাসে স্কিপ হয়ে যায়। সেটা একটু বোঝার ট্রাই করি যে আমাদের আসলে এই ক্যাম্পেইন অবজেক্টিভস, এই ধারণাটা এসেছে আসলে অ্যাকচুয়ালি মার্কেটিং বা সেলস ফানেল থেকে। তো চলেন আমরা একটু সেলস ফানেল বোঝার ট্রাই করি। যদি আমরা সেলস ফানেলটা না বুঝতে পারি তাহলে অ্যাকচুয়ালি কখন কোন অবজেক্টিভসটা সিলেক্ট করব এবং কোন আমরা মূলত আজকের আমাদের ক্লাসের মূল টপিকটা হচ্ছে বিডিং, কখন কোন বিডিং সিলেক্ট করবো সেটাও কিন্তু বুঝতে পারবো না। মিউট করেন, কার মিউট আছে? ইতি আক্তার। ওকে, মিউট করে দিতেছি। ঠিক আছে। তাহলে চলেন একটু দেখি যে অ্যাকচুয়ালি সেলস ফানেল জিনিসটা কি। যে সেলস ফানেল, এ সেলস ফানেল অলসো কল্ড এ পারচেস ফানেল, ইটস দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য কাস্টমার জার্নি, তাই না? যে সেলস ফানেল কি একটা পারচেস ফানেল, অ্যান্ড এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আপনার কাস্টমারের জার্নির। অ্যাকচুয়ালি সর্বজন গৃহীত যে সেলস ফানেলটা পৃথিবীতে প্রচলিত আছে সেটা হচ্ছে আইডা মডেল বা আইডা ফানেল যাকে বলা হয় মার্কেটিংয়ের ভাষায়। আইডা ফানেলের মধ্যে কী কী থাকে? যে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার এবং অ্যাকশন। অ্যাওয়ারনেস কি? যে শুরুতেই অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্ট সম্পর্কে কেউ জানে না, কোনো সিঙ্গেল পার্সন আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানে না। তাদেরকে আসলে জানাতে হয় বা বোঝাতে হয় যে আমরা কে, আমরা কি করি, তাই না? মানুষের মধ্যে অ্যাওয়ার করা যে তিব্বত কদুর তেল, এটা কি? এটা একটা তেল, তাই না? এরকম করে অ্যাওয়ার করলেন যে হানি নাটস, এটা কি? একটা আসলে প্রাকৃতিক খাবার, তাই না? এরকম। এটা জাস্ট অ্যাওয়ার করা। এরপরে সেই মানুষের মধ্যে আসলে ইন্টারেস্ট নিয়ে আসতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি। এরপর ডিজায়ার ফিল করাতে হবে এবং ফাইনালি অ্যাকশন নেওয়াতে হবে, বলতে হবে যে ভাই তুমি এটা পারচেস করো। আপনি যদি শুরুতেই এই অ্যাকশনে যান তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট কেউ কিনবে না, কারণ আপনাকে কেউ চিনে না। আর অনলাইন বিজনেসের সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেটা হচ্ছে মানুষ আগে আপনার সম্পর্কে জানবে, চিনবে, অর্থাৎ যাকে চিনি তার কাছ থেকে কিনে, একটা কথা প্রচলিত আছে। ঠিক এই ধারণা থেকে অ্যাকচুয়ালি এই ফানেলের ধারণা। অ্যান্ড এইটাকে আর একটু শর্টভাবে, আই মিন গুগল অ্যাডসে যেভাবে আসলে ডিসপ্লে করা আছে সে অনুযায়ী ৩টা ভাগে ভাগ করা যায়। যেরকম অ্যাওয়ারনেস, এটাকে একটা ভাগে ভাগ করা হয়েছে। দেন ইন্টারেস্ট অ্যান্ড ডিজায়ার, এই দুটোকে মিলে আসলে গুগল অ্যাডসের ক্ষেত্রে কনসিডারেশন স্টেজ ধরা হয়। অ্যান্ড ফাইনালি অ্যাকশন, অর্থাৎ অ্যাকশন নেওয়া মানে কি? কোনো কিছু কেনা বা কোনো কিছু ঘটনা ঘটানো, তাই না? এটাকে বলা আসলে কনভার্সন। সেটা সেলসও হতে পারে বা আদার্স লিড জেনারেট হতে পারে বা যে কোনো কিছুই হইতে পারে মার্কেটিংয়ের গুগল অ্যাডসের ভাষায়। তাহলে আমরা কি বুঝলাম? যে গুগল অ্যাডস আমাদের ৩ ধরনের জিনিস এখানে কাজ করে। প্রথমে অ্যাওয়ার করা, দেন কনসিডারেশন স্টেজে নিয়ে যায় এবং কনভার্সনে নিয়ে যাওয়া। তো আমরা যখন আসলে অ্যাকচুয়ালি আমাদের গুগল অ্যাডসের ক্যাম্পেইন অবজেক্টিভস সিলেক্ট করতেছিলাম, তখন আমরা আসলে এখানে ৭ ধরনের মোটামুটি ক্যাম্পেইন অবজেক্টিভস পেয়েছি। তো এর মধ্যে আমাদের আসলে অ্যাকচুয়ালি শুরুতেই এই অ্যাওয়ারনেস কোনটা? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস হলো আমাদের এখানে লেখা আছে, দেখেন, অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। এটা মূলত আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আসলে অ্যাওয়ার করা। এটা আরও একটু মডিফাই ছিল, হয়তোবা কিছুদিন আগেও বা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে অন্যরকম আসতে পারে। সেটা অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ আর কি, এরকম ছিল। কনসিডারেশনটা এটা একটা আলাদা স্টেজে ছিল, বাট এটা আসলে এখানে দিয়েছে যে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। নিচে ছোটো করে আসলে লিখে দেওয়া হয়েছে যে রিচ এ ব্রড অডিয়েন্স অ্যান্ড দ্য বিল্ড ইন্টারেস্ট ইন ওয়ার প্রোডাক্ট অর সার্ভিস। যে আপনার একটা ব্রড অডিয়েন্সের কাছে রিচ করতে পারবেন এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তাদের ইন্টারেস্ট জাগাতে পারবেন। এটা হচ্ছে অ্যাওয়ারনেসের কাজ, তাই না? এরপর আমরা কি দেখেছি? এরপরে আমরা দেখছি যে কনসিডারেশন স্টেজ। অ্যাওয়ারনেস আমরা কি করলাম? যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানালাম যে আমরা কে, আমরা কি করি। এরপরে কনসিডারেশন স্টেজ হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এটা হচ্ছে আমাদের কনসিডারেশন স্টেজ। অর্থাৎ শুরুতে আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানালাম যে আমরা কে, আমরা কি করি। এরপরে
ওয়েবসাইট ট্রাফিকের মাধ্যমে আমরা আমাদের কোনো ওয়েবসাইট থাকলে সেখানে আমাদের অডিয়েন্সকে নিয়ে আসতে পারতেছি, যাদেরকে আমরা এওয়ার করলাম। কোথায় এওয়ার করলাম? আমরা গুগলে এওয়ার করতে পারি, সেটা আমরা ইউটিউবে এওয়ার করতে পারি, সেটা আমরা আসলে কোনো ওয়েবসাইটের মধ্যে এওয়ার করতে পারি, যেরকম প্রথম আলো হতে পারে, ক্লিক বাস হতে পারে, বিডি শপ হতে পারে, বিডি জবস হতে পারে, যে কোনো কিছুর মধ্যে আমরা এওয়ার করতে পারি ডিসপ্লে আকারে। এরপরে তুমি আমার সম্পর্কে জানলা ভাই, এখন তুমি এক কাজ করো, তুমি আমার সম্পর্কে যেহেতু জানছো, তুমি আমার ওয়েবসাইটে আসো, আমার সম্পর্কে আরও কিছু তুমি জানো বা জানার ট্রাই করো। এটা হলো কনসিডারেশন স্টেজ, যে আপনি ওয়েবসাইট ট্রাফিক একটা অ্যাড রান করলেন, আপনার সম্পর্কে যারা জানে তারা আপনার ওয়েবসাইটে আপনার লিঙ্কে ক্লিক করতেছে, যেন ওয়েবসাইটে ঢুকতেছে, এবং ওয়েবসাইটে আসার পর আপনার সম্পর্কে আরও অনেক ইনফরমেশন পাইতেছে। এটা হচ্ছে কনসিডারেশন স্টেজ। এন্ড ফাইনালি হচ্ছে কনভার্সন স্টেজ হচ্ছে যে তুমি আমার সম্পর্কে জানছো, আমার সম্পর্কে তুমি এক্সপ্লোর করছো, দেন তুমি এখন অ্যাকশন নাও। কি অ্যাকশন নিবা? তুমি সেলস মানে কিছু কিনো, অথবা তোমার লিডটা আমাদেরকে দাও, এরকম। অর্থাৎ তাহলে আমরা কনসিডারেশন স্টেজে কি পাইলাম, যে আমরা যদি কোনো কিছু সেল করতে চাই এবং লিড জেনারেট করতে চাই, সেটা হচ্ছে কনসিডারেশন না, সেটা হচ্ছে কনভার্সন স্টেজ। যদিও আসলে অ্যাকচুয়ালি কনভার্সন বলতে আমরা গুগল অ্যাডসের ভাষায় অ্যান্ড যে কোনো মার্কেটিংয়ের ভাষায় আমরা বুঝি, কনভার্সন বলতে আমাদের মার্কেটিং যে গোল সেটা আসলে ফুলফিল হওয়া। তাহলে কনভার্সন বলতে আমরা কি বুঝি? যে আমাদের মার্কেটিং গোল ফুলফিল হওয়া। সেটা হতে পারে সেল, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কেউ একজন ভিজিট করলো, দেন ওয়েবসাইটের প্রোডাক্ট পেজে গেলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, ফাইনালি সেল জেনারেট হলো, অর্থাৎ কোনো কিছু কিনলো। সেটা হতে পারে আপনার ক্যাম্পেইন অবজেক্টিভস, বা আপনার যেটা বললাম যে কনভার্সন হতে পারে সেল। সেক্ষেত্রে এই ঘটনা ঘটবে যে আপনার ওয়েবসাইটে আসবে, অ্যাড টু কার্ট করবে, চেক আউট করে ফাইনালি পারচেস করবে। আপনার কনভার্সন হতে পারে লিড, অর্থাৎ আপনার ওয়েবসাইটে আসলো, বা আপনার যদি একটা গুগল ফর্ম থাকে, গুগল ফর্মে গেল, দেন তার নাম, ঠিকানা, ফোন নাম্বার হাবিজাবি যা দিল, দেন সাবমিট করলো, অর্থাৎ একটা লিড জেনারেট হইলো, অর্থাৎ একটা কনভার্সন হইলো। আপনার ওয়েবসাইট ট্রাফিক যদি কনভার্সন হয়, তাহলে কেউ একজন আপনার যে লিঙ্কটা বা আপনার যে অ্যাড সেখানে ক্লিক করলো, দেন ওয়েবসাইটে আসলো, অর্থাৎ আপনার জন্য একটা কনভার্সন হইলো। অর্থাৎ কনভার্সন হচ্ছে আপনার মার্কেটিং গোল বা অবজেক্টিভস, অর্থাৎ যেটা আপনি দিন শেষে চান সেটা হচ্ছে কনভার্সন। এবং এই তিনটা ধারণা থেকে, যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন, এই তিনটা ধারণা থেকে মূলত আমাদের এই ক্যাম্পেইন অবজেক্টিভসের যে ধারণা সেটা এসেছে। এবং সেটাকে আসলে আরও কয়েকটা ভাগে ভাগ রয়েছে, যে লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন। লোকালি যদি আমরা কাউকে স্টোর ভিজিট করাতে চাই, অর্থাৎ প্রমোট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি। অ্যাপ প্রমোশন, এটাও ওয়ান কাইন্ড অফ ধরতে পারেন, যে আপনার কনসিডারেশন স্টেজ, অর্থাৎ আপনার অ্যাপ সম্পর্কে জানাতেও পারেন। অ্যাওয়ারনেস স্টেজেও অ্যাপ প্রমোশন দেওয়া যায়, এবং কনসিডারেশন স্টেজও দেওয়া যায়, যে আপনি চান যে আপনার অ্যাপ সম্পর্কে কেউ জাস্ট জানুক। সেটাও হইতে পারে আপনার কন্টেন্টের মধ্যে, সেভাবে আপনি সেটা ভিজুয়াল করতে পারেন। অথবা আপনি চাইতেছেন যে অলরেডি তারা জানে, এখন আমার অ্যাপটা ইনস্টল করুক, সেটাও হইতে পারে। ঠিক আছে? এটা নিয়ে আসলে অনেক কিছু বলা যায়, যেরকম এটা নিয়ে মার্কেটিংয়ের অনেক ভলিউম বই রয়েছে, শুধু এইটুকু নিয়েই। তো যাই হোক, সাপোজ ধরেন যে আমাদের ওয়েবসাইট ট্রাফিক, আমরা যে শুধুমাত্র ওয়েবসাইট ট্রাফিক নিয়ে এখন পড়াশোনা করতেছি, বিষয়টা এমন না। আমরা সবগুলো, এখানে যতগুলো ক্যাম্পেইন অবজেক্টিভস আছে সবগুলোই দেখব। দেন কন্টিনিউ করি। মোটামুটি আমরা এগুলো সম্পর্কে জানি, তাই না? সার্চ অ্যাড কি, যে পারফরমেন্স ম্যাক্স বা পি ম্যাক্স অনেকে সংক্ষেপে বলে, ডিমান্ড জেন ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, ভিডিও অ্যাড, এগুলো কোথায় কোথায় দেখানো হয়, এগুলো সম্পর্কে মোটামুটি আমরা জানি বা এই ধারণা রয়েছে। তো দেখি আমরা একটু কন্টিনিউ করার ট্রাই করি। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের দেখুন একটা টাইপ সিলেক্ট করতে হবে। ওকে, এবার আমরা কন্টিনিউ করি। ক্যাম্পেইন নেম চাইলে দিতে পারেন। ওকে, আমরা কন্টিনিউ করলাম আপাতত। ক্লিয়ারভাবে তো দেখা যায়, তাই না? আমরা স্টার্ট নিউ ক্যাম্পেইন, আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার ট্রাই করি। দেন এখানে দেখেন রয়েছে বিডিং, তাই না? মূলত আজকের পড়াশোনা আমাদের এই বিডিংটা নিয়েই, আমরা আসলে বিডিংটা নিয়ে কথাবার্তা বলবো। তো বিডিং কি? আমরা কিন্তু অলরেডি ক্যাম্পেইন অকশন যে বিষয়টা ছিল সেটা কিন্তু পড়াশোনা করে এসেছি। যেরকম সাপোজ ধরেন যে আমি ডগ ফুড প্রাইস ইন ইউএসএ দিলাম। তাহলে আমার সামনে কি হলো? কয়েকটা অ্যাড আসলো, তাই না? যে একদম একদম টপ পেজে একটা অ্যাড দেখাচ্ছে, দেন তার নিচে একটা এরকম টোটাল চারটা অ্যাড আছে। এখন এই অ্যাডের এদের নিচে যেটা আছে, যে ডগ ফুড অ্যান্ড ট্রিটস, এই অ্যাডের আসলে কথা কি ছিল না, যে উপরে যাওয়ার মতো কি অ্যাবিলিটি ছিল না? অ্যাবিলিটি ছিল না, এই কারণে সে এখানে আসছে। বাট তার তো আসলে
যাওয়ার কথা উপরে, তাই না? সে উপরে না গিয়ে ১ নাম্বার পজিশনে ৪ নাম্বার পজিশনে গেল। ঠিক একইভাবে যে একজন ১ নাম্বার পজিশনে আছে। এই ১ নাম্বার পজিশন কিন্তু সবার জন্যই ফিক্সড, তাই না? কিভাবে আমাদের একটা অ্যাড ১ নাম্বার পজিশনে আসে, কিভাবে ২ নাম্বার পজিশনে দেখাবে, কার কত টাকা কাটবে, কখন কার অ্যাড কখন র্যাঙ্কে আসবে, এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি জানি। যে আমরা ওই অকশন প্রসেস দেখেছিলাম না? সেখানে আমরা কি দেখেছিলাম যে আমাদের রিসম্যান, দেন আমরা হচ্ছে লারিভ বলেন, দেন আদার্স যে ব্র্যান্ডগুলো সেগুলো নিয়ে এগুলো উদাহরণ দিয়েছিলাম। দেন আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে লাক্স সাবান, কেয়া সাবান, লাইফ বয়, এগুলোর কোন অ্যাড কখন দেখাবে, কার পজিশন কত নাম্বার হবে, সেটা কিন্তু অলরেডি আমরা জানি। অর্থাৎ মোটামুটি আমরা বিডিং সম্পর্কে একটু পড়াশোনা করছি, তাই তো? এখন আমরা একটু বিডিং সম্পর্কে আর একটু জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি বিডিং জিনিসটা কি। বিডিংটা হলো আসলে নিলাম করা। নিলাম করা বলতে কি, ওই সাপোজ ধরেন যে আমি বলেছিলাম যে আপনি মাছের বাজারে যাবেন, দেন ওখানে একটা বড় পাল্লাতে অনেকগুলো মাছ উঠায়, যখন আসলে বিট করা হয়, এগুলো বকশন হয়, যে কেউ বলে আসলে ১০১০, ১০২০, ৩০, যে আসলে বেশি টাকা দেয় সে কিনে নেয় বা ফাইনালি নিতে পারে। ঠিক এখানেও অ্যাকচুয়ালি এই ঘটনাটাই ঘটে, বাট এখানে আসলে কিছু প্যারামিটার রয়েছে। যে আমাদের আসলে টপ পেজে একটা অ্যাড দেখানোর জন্য আমাদের কিন্তু একটা ক্যালকুলেশন ছিল, যে কোয়ালিটি স্কোর গুণন ম্যাক্সিমাম সিপিসি। সিপিসি কি আমরা জানি, যে কস্ট পার ক্লিক, অর্থাৎ পার ক্লিকে কত টাকা কাটবে, অর্থাৎ ম্যাক্সিমাম আমরা কত টাকা দিব ম্যাক্সিমাম, সেটা গুণন আমাদের কোয়ালিটির উপরে একটা স্কোর দেয় গুগল। সেটা আসলে কয়েকটা ফ্যাক্টর রয়েছে, ৭-৮টার মতো ফ্যাক্টর রয়েছে কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য। এই সবগুলো বিবেচনা করে গুগল একটি অ্যাড সামনে নিয়ে আসে। এবং সব ক্ষেত্রে যে আমাদের বিডিং একই রকম হবে বিষয়টা এমন না, এবং সব ক্ষেত্রে যে সামনে দেখাবে বিষয়টাও এমন না। কিছু কিছু আছে যে এমন বিডিং সেট আপ করা হয় যে আপনি এখানে ক্লিক দেওয়ার পরে আমরা ওই ওয়েবসাইটে যাওয়ার পর কোনো প্রোডাক্ট কিনবো, এইভাবে আমাদের কাছে আসলে ওই অ্যাডগুলো আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র আমরা যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের যে অ্যাডভার্টাইজার সে কিন্তু সন্তুষ্ট, বা আমাদের ক্লায়েন্ট সে সন্তুষ্ট, সে দিন শেষে আমাদের ওয়েবসাইটে একটা ভিজিটর চায়। সেক্ষেত্রে ক্লিক দিলে আমি তার অন্য কারো ওয়েবসাইটে যাবো না, তাই না? যে ওয়েবসাইটে আমি ক্লিক দেবো, অর্থাৎ যে অ্যাডে ক্লিক দিব সেই অ্যাডের ওয়েবসাইট ব্যাকএন্ডটা যেটা দেওয়া আছে সেখানেই তো আমি যাবো। এটাও হতে পারে তার গোল বা পারপাস। সেক্ষেত্রে এক ধরনের বিডিং হয়। কেউ কেউ আছে যে না, শুধুমাত্র তুমি ক্লিক করলে হবে না, তুমি ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটে আসার পর তুমি অ্যাড টু কার্ট করবা, চেক আউট করবা, ফাইনালি পারচেস করবা। এটার জন্য আরেক ধরনের বিডিং হয়ে থাকে। তো আমরা মূলত এই সবগুলো বিডিং সম্পর্কে জানবো। চলেন আমরা একটু বিডিং সম্পর্কে জানার চেষ্টা করি। তো প্রথমেই রয়েছে বিডিং। আর বিডিংয়ের আরেকটি বাংলা যদি আমি বলি তাহলে গুগলকে একটু ধাক্কা দেওয়া বা খোঁচা দেওয়া। কিসের উপর? অ্যাকর্ডিং টু আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভস উপর। আমরা শুরুতে কী দিয়েছি? ক্যাম্পেইন অবজেক্টিভস, ওয়েবসাইট ট্রাফিক। তাহলে গুগলকে আমি বলবো ভাই তুমি এই একটা আমার এমন মানুষের কাছে নিয়ে যাবা, আমার অ্যাডটি, যারা আসলে বিভিন্ন জায়গায় গিয়ে আমার প্রোডাক্ট, মানে আমি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছি সেই প্রোডাক্ট সম্পর্কে এক্সপ্লোর করতেছে, জানতেছে, অর্থাৎ টুডে অর টুমোরো সেই প্রোডাক্টটি কিনবে। আসতে না কিনুক, বাট যে কোনো সময় কিনবে। আমি চাই ওই ধরনের পাবলিককে তুমি আমার ওয়েবসাইটে নিয়ে আসো। সেটা কিভাবে? একটা খোঁচা দিব বিডিংয়ের মাধ্যমে, তাই না? সাপোজ ধরেন যে আমার এখানে বিডিং রয়েছে, শুরুতেই আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব তখন কিন্তু এইভাবে পাবো। এবং এর আসলে আরও কিছু ডাইনামিক রূপ রয়েছে। আমরা যখন আসলে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন ভিতরে আরও কিছু চেঞ্জ করা যায়, সেগুলো আমরা দেখব একটু পরেই। তো আমরা এই ক্যাম্পেইন, বর্তমানে যে ক্যাম্পেইনটি রান করতেছি, এই ক্যাম্পেইন অবজেক্টিভস কী দিয়ে আসছিলাম? ওয়েবসাইট ট্রাফিক। অর্থাৎ আমরা দিন শেষে ওয়েবসাইট ট্রাফিক চাই। এবং আমরা বিডিং এসে গুগলকে একটা খোঁচা মারলাম যে ভাই তুমি এখানে ক্লিক দিয়ে দিলাম। তাহলে কি হলো? এর অর্থ যে তুমি এই টাকাটা কাটবা কিসের উপর? ক্লিকের উপর। যদিও আসলে গুগল টাকা কাটে দুটা প্যারামিটারের উপর বা দুটা ফ্যাক্টরের উপর। একটা হচ্ছে আমার ইমপ্রেশন আর একটা হচ্ছে ক্লিক। তো আমি যদি এখানে ক্লিক দিই তাহলে সে এমন মানুষের কাছে এই অ্যাডটি নিয়ে যাবে। সাপোজ ধরেন যে আপনি আইফোন 15 এই প্রোডাক্ট সেল করবেন, তাহলে আইফোন 15 নিয়ে এখন কারা আসলে অনলাইনে খোঁজাখুঁজি করতেছে, কারা আসলে আইফোন 15 সম্পর্কে জানতে চাচ্ছে বা কিনতে চাচ্ছে, এ ধরনের পাবলিকের কাছে সে নিয়ে যাবে। জানতেও চাইতে পারে, সে কিনতেও চাইতে পারে। কারণ গুগল এটা এমনভাবে অপটিমাইজ করবে যে দিন শেষে খালি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে পারলেই সে দায় সারা বা সে বাঁচে। এখন সে জানতেও পারে ওয়েবসাইট, মানে আপনার আইফোন 15 সম্পর্কে, সে কেনার জন্য আসলে ভিজিট করতে পারে। তো দিন শেষে এমন মানুষের কাছে নিয়ে যাবে যারা আসলে আইফোন 15 কিনতে চায় অথবা জানতে চায়। অর্থাৎ তার কাছে যদি আমি কোনো একটা দেখাতে পারি তাহলে কি হবে? সে ওই অ্যাডের উপর ক্লিক দিবে, আর ক্লিক দিলে কোথায় যাবে? দিন শেষে আমার ওয়েবসাইটে যাবে। তাহলে আমরা কি পাইলাম দিন শেষে? দিন শেষে আমরা পাইলাম যে ওয়েবসাইটটার ভিজিটর পাইলাম কিসের মাধ্যমে? বিডিংয়ের মাধ্যমে। কোন বিডিং? ক্লিকের মাধ্যমে। এবং এটা আমরা আসলে অপটিমাইজ করতে পারি যে সেটে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট, যে অ্যাকচুয়ালি আমরা পার কস্টের জন্য বা পার ক্লিকের জন্য কত টাকা দিব। এটা একটু আমরা একটু পরে বোঝার ট্রাই করি।
ঠিক আছে, এবং এখানে আরও দুটো বিডিং রয়েছে, যে কনভার্সন এবং কনভার্সন ভ্যালু। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই যে 5-7 মিনিট কথা বলা হলো, কারো কারো কিছু এখন জানার আছে? জানার আছে কি? এখন জানাই ভাই, কাজ করলে বোঝা যাবে আসলে কি ফ্যাক্ট। তাই? আচ্ছা ঠিক আছে, ওকে। এই বিডিংটা মূলত আসলে 2 রকমের হয়ে থাকে। যে গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি বেসিক্যালি 2 রকমের হয়ে থাকে। আমি আসলে এই শিটটা আপনাদের দিয়ে দিব। ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি এবং স্মার্ট বা অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি কি? আমরা আসলে ম্যানুয়ালি কস্টটা কন্ট্রোল করতে পারি, যে অ্যাকচুয়ালি আমরা গুগলকে আমার এই মানে বিডিংয়ের জন্য বা আমার দিন শেষে অবজেক্টিভস ফুলফিল করার জন্য কত টাকা দিব, এটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি ম্যানুয়ালি। আর অটোমেটেড বা স্মার্ট বিডিং এটা আমরা আসলে কন্ট্রোল করতে পারি না, এটা আসলে গুগলের উপর আমাদের ছেড়ে দিতে হয়। যেরকম সাপোজ ধরেন যে ম্যানুয়াল সিপিসি রয়েছে, আমাদের কি এখানে ম্যানুয়াল সিপিসি রয়েছে? আমরা একটু দেখা ট্রাই করি। ওকে, এখানে আসলে নেই, আমি এটা কেটে দিই। ওকে, আমি যদি আগের কোনো ক্যাম্পেইনে ঢোকা ট্রাই করি, দেখি তো। সেটিংসে যাই। ওকে, আমরা একটা ক্যাম্পেইনের সেটিংসে আসলাম, যে অ্যাকচুয়ালি আমাদের এই ক্যাম্পেইনের মার্কেটিং বা ক্যাম্পেইন অবজেক্টিভস ছিল লিড। সো আমি এখান থেকে লিড থেকে ওয়েবসাইট ট্রাফিক যদি দিই, দেন সেভ দিয়ে দিলাম, এটা নট অ্যাকশন, ও সরি, এই অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে। আচ্ছা, আমি আমার হচ্ছে আরেকটা অ্যাকাউন্টে যা ট্রাই করছি, দাঁড়ান। কয়জন জয়েন হয়েছে টোটাল? এখানে কোনো ক্যাম্পেইন ছিল কি? ওকে, একটু ছোটো না করলে অনেক সময় গুগলের প্রবলেম করে। ওকে, তো আমার এখানে ছিল কি ওয়েবসাইট ট্রাফিক, তাই না? আমি যদি এখান থেকে আসলে বিডিংয়ে যাই, কস্ট পার সিপিএ, ওয়েবসাইট ট্রাফিক অ্যান্ড কী পারে আসলে চেঞ্জ হচ্ছে না কেন এখানে সে ইনেবল সেভ। কাহিনী কি? আচ্ছা, আমি এটাতে বোঝার ট্রাই করি। আমার মার্কেটিং অবজেক্টিভস বা অবজেক্টিভস ছিল কি লিড, তাই না? আচ্ছা, আমার কথা কি মানে ইয়ে হচ্ছে নাকি, মানে বাঁচতেছে এরকম? আমি কিন্তু একটু শুনতে পাচ্ছি এরকম, একটু সাউন্ড দিন আপনারা। হ্যালো, অল ক্লিয়ার। ঠিক আছে, সবকিছু ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। সেন্সিবিলিটি স্ট্র্যাটেজি, ওকে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে ম্যানুয়াল সিপিসি, তাই না? আমাদের কি ছিল ওটা? ম্যানুয়াল সিপিসি, অর্থাৎ আমরা কি করতে পারি, ম্যানুয়ালি কস্টটাকে কি কন্ট্রোল করতে পারি, তাই না? আমি যদি ম্যানুয়াল সিপিসি দিই, দেন এখানে কি বলছে, হেল্প ইনক্রিজ কনভার্সন ইনহ্যান্স সিপিসি। আচ্ছা, ম্যানুয়াল সিপিসি আমি যেটা দিলাম, এরপরে আমি একটা ইনহ্যান্স সিপিসি দিতে পারি। ইনহ্যান্স সিপিসি জিনিসটা হচ্ছে, একটু বুঝাই আপনাদের, ইনহ্যান্স সিপিসি, যে ইনহ্যান্স সিপিসি গিভস ইউ টু অফেন টু রাইস অর লয়ার বিট বাই 30%। অর্থাৎ আমরা যদি এখানে ইনহ্যান্স সিপিসিতে সিপিসি ভ্যালু দিই, ইনহ্যান্স সিপিসি নিচ্ছে না এখন। আচ্ছা, এটা একটু পরে বোঝানোর ট্রাই করি, আমি উপরগুলো বোঝাই। আচ্ছা, ম্যাক্সিমাম ক্লিক আছে না? আমি যদি এখানে, এটা কিন্তু আসলে আমরা শুরুতে পাবো না। আমরা শুরুতে যখন অ্যাড অ্যাকাউন্টে গিয়ে সাপোজ অ্যাড দেওয়ার ট্রাই করেছি, আমি শুরুতে যদি যাই, আর একটু বোঝাই, ওয়েট। ওকে, পাইছি এটা। আচ্ছা, আমরা শুরুতে যখন একদম আমাদের যে মেইন প্রসেস, যেভাবে আমরা আসলে অ্যাড ক্রিয়েট করি, ওই প্রসেসে আসছিলাম, তখন কিন্তু আমাদের এখানে আমাদের ম্যাক্সিমাম সিপিসি এই জিনিসটা কিন্তু ছিল না, তাই না?
ম্যাক্সিমাম ক্লিক এটা কিন্তু ছিল না, বাট এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্লিকটা রয়েছে। অর্থাৎ পরবর্তীতে আমরা ক্যাম্পেইন যখন ক্রিয়েট করা শেষ হবে, পাবলিশ করবেন, তারপরে সেটিংসে গিয়ে আমরা আসলে এটা চেঞ্জ করে দিতে পারি যে আমরা ম্যাক্সিমাম ক্লিক, এবং এই ম্যাক্সিমাম ক্লিক দ্বারা বোঝাচ্ছে যে আমরা গুগলকে বলতেছি ভাই তুমি একটা এমনভাবে অপটিমাইজ করবা, যে কি অপটিমাইজ করবা, আমার ক্যাম্পেইন অবজেক্টিভস বা ক্যাম্পেইন গোল আছে, ওয়েবসাইট ট্রাফিক এবং আমার পার ডে বাজেট সাপোজ $15, এবং তুমি কি করো, তুমি এই $15 মধ্যে আমাকে ম্যাক্সিমাইজ ক্লিক এনে দাও, এবং ম্যাক্সিমাইজ ক্লিক যখনই আসবে তখনই তো আমার ওয়েবসাইটে ভিজিটর আসবে, তাই না? অর্থাৎ তাহলে দিন শেষে আমরা ওয়েবসাইটে ভিজিটর পেলাম এবং ম্যাক্সিমাইজ ক্লিক বিট ইউজ করে। দেন একে আমরা আসলে ইনহ্যান্স সিপিসি বা ম্যাক্সিমাম সিপিসি বিট এটা আসলে নিয়ন্ত্রণ করতে পারি, যে অ্যাকচুয়ালি এখানে যদি আমি যে বিটটা দিব, সাপোজ ধরেন যে আমি $1 দিলাম, তাহলে গুগলকে আমি বলে দিলাম যে ভাই তুমি দিন শেষে আমার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে এসে দিবা, $15 আমি পার ডে বাজেট দিয়েছি, তুমি এই $15 কস্ট করবা এবং দিন শেষে আমার ওয়েবসাইটে ভিজিটর আসবে, এবং আমার বিটটা হবে কি ম্যাক্সিমাইজ ক্লিক, অর্থাৎ তুমি ক্লিকের উপর এখানে টাকা কাটবা, কিন্তু তুমি পার ক্লিকে নিয়ে আসার জন্য, অর্থাৎ পার ম্যাক্সিমাম সিপিসি বিট যেটা, যে ক্লিক পার কস্ট, অর্থাৎ পার ক্লিকে তুমি $1 বেশি কাটতে পারবা না, এটা আমি গুগলকে বলে দিতেছি। দেন এটা আসলে অ্যাকচুয়ালি আমরা এখানে কি 1 দিব না 0.50 দিব না 1.5 দিব, এটা আসলে আমরা এখন বুঝবো না, আমরা আসলে পরবর্তীতে আরও 2-3টা ক্লাস পরে যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন ওই কিওয়ার্ড রিসার্চ থেকে আমরা বুঝতে পারবো, এবং আমরা গুগলে একটা অ্যাড চালালেও বুঝতে পারবো যে আমাদের পাশে আসলে ওই কিছু রিকমেন্ড করে দেয়। এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম সিপিসি বিট কত দিব, 1 রাখবো না 1.5 রাখবো না 0.5 রাখবো। এরপরে আমাদের আরও কিছু বিট রয়েছে, যে ম্যাক্সিমাম ক্লিক আমরা বুঝলাম, ম্যাক্সিমাইজ ক্লিক ছিল এটা। দেন আমরা যদি সিপিএম কস্ট পার 1000 ইমপ্রেশন এটা বলে, আসলে 1000 কস্ট পার ভিউ সিপিএম আর সিপিএম কস্ট পার 1000 ইমপ্রেশন, তো এগুলো হচ্ছে আমরা একটু আমাদের যখন ডিসপ্লে অ্যাড শিখবো, যেহেতু আমরা এটা গুগলের সার্চ অ্যাড নিয়ে কথা বলতেছি, যখন আমরা ডিসপ্লে অ্যাড নিয়ে কথা বলবো তখন আমরা এই দুটো শিখবো। আপাতত ম্যানুয়াল সিপিসি ধরে নেন, যে ম্যানুয়াল সিপিসি, তো আমরা যদি ম্যানুয়াল সিপিসি দিই তাহলে আমরা এটা কন্ট্রোল করতে পারবো, এবং এটা আসলে গুগলের উপর আমরা ছেড়ে দিচ্ছে না, এবং কত দিব সেটাও কিন্তু আমরা বলে দিতে পারবো এরকমভাবে, যে অ্যাকচুয়ালি আমাদের ম্যাক্সিমাম ক্লিক আনতে যে কষ্টটা হয়েছে ঠিক এরকমভাবে। ওকে, এরপরে আমাদের আরও কিছু বিট রয়েছে, যে টার্গেট সিপিএ বা টার্গেট আরওএস, একটু পরে বুঝাচ্ছি। এটা আমাদের ছিল ম্যাক্সিমাইজ ক্লিক, এটা কিন্তু আমাদের স্মার্ট এবং অটোমেটেড বিডিং ছিল, অর্থাৎ আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাইজ ক্লিক যদি দিই তাহলে আমরা এটা মানে নিয়ন্ত্রণ করতে পারবো না, তবে আমরা একটা ধারণা গুগলকে দিতে পারবো যে ভাই আমার ম্যাক্সিমাইজ ক্লিক লাগবে, বাট $1 সে কমও কাটতে পারে বেশিও কাটতে পারে। এটি ইনহ্যান্স সিপিসির মতো, ওয়ান কাইন্ড অফ ইনহ্যান্স সিপিসি। আমি যদি একটু দেখাই আপনাদের, ইনহ্যান্স সিপিসি দেখেন, ইনহ্যান্স সিপিসি গিভস ইউ টু ওপেন টু ইউর রাইস অর লয়ার বিটস বাই দ্য 30%। অর্থাৎ আমরা যদি এখানে ওয়ান কাইন্ড অফ এটা ইনহ্যান্স সিপিসি, যে $1 দিই তাহলে সে $1 30% যোগ করে যেটা হবে সেটাও কাটতে পারে, অথবা এখানে 30% মাইনাসও হতে পারে, এটা ডিপেন্ড করবে যে আপনার কম্পিটিটরের উপরে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন নামে একটা আসলে বিট ছিল এখানে, যে ম্যাক্সিমাইজ কনভার্সন, আমরা যদি ম্যাক্সিমাইজ কনভার্সনে দিই, সাপোজ ধরেন যে আমি একটা ওয়েবসাইটে ভিজিট করব, যে বিডি শপ। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন যখন আমরা আসলে বিডিংটা সিলেক্ট করব এখান থেকে, আচ্ছা ম্যাক্সিমাইজ কনভার্সন যখন সিলেক্ট করব, কনভার্সন মানে আমরা আসলে কি বুঝি, যে দিন শেষে আমাদের যেটা আসলে মার্কেটিং গোল বা মার্কেটিং অবজেক্টিভস সেটা ফুলফিল হওয়া। তবে ই কমার্স বিজনেসের জন্য অবশ্যই কনভার্সন মানে একটা সেল জেনারেট হওয়া। তবে আপনি লিডের ক্ষেত্রেও কনভার্সন ধরতে পারেন, আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার ক্ষেত্রেও কনভার্সন ধরতে পারেন। তবে যেহেতু আসলে অনলাইন আমাদের ম্যাক্সিমাম বিজনেসে আসলে ই কমার্স বেস হয়ে থাকে অনলাইনে, সেক্ষেত্রে আমরা কনভার্সন বলতে এখানে আমরা ধরবো যে কোনো একটা সেল হয়েছে। তাহলে আমরা যদি ম্যাক্সিমাইজ কনভার্সন দিই তাহলে গুগল অ্যাকচুয়ালি ওই ধরনের মানুষের কাছেই আমার এই অ্যাডটা নিয়ে যাবে যারা এই মুহূর্তে কেনার জন্য পাগলপাড়া দিশেহারা হয়ে আছে। সাপোজ ধরেন আপনার অ্যাড এসে ক্লিক করলো, দেন আসলে এখানে আসলো, দেন এখানে ক্লিক করলো, একটু স্লো মেবি নেট আর কি, শিট। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানে অ্যাড টু কার্ট অপশনটা কই ওয়েবসাইটের, এটা কি আসলে ইয়েতে নেয় নাকি তাদের আউট অফ স্টক, সরি
বিসমিল্লাহ গলত। সাপোজ ধরেন যে আমি এই মাইক্রোফোনে ঢুকলাম, দেন এটা অ্যাড টু কাট করলাম, দেন ভিউ কাট করি, একটু চেক আউট করি, লগ ইন করতে বলতেছে কি যে আচ্ছা ফেসবুক দিয়ে লগ ইন করি আপাতত। আরে ঝামেলা, ফেসবুকের পাসওয়ার্ড মারতে যাবে মেবি। ওরে জীবন রে, বাদ দেন, ইয়ে করবো না, এখানে পার্সেসই করবো না। ওকে, আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ম্যাক্সিমাম কনভার্সন যদি আমি সিলেক্ট করি তাহলে গুগল ওই ধরনের মানুষের কাছেই নিয়ে যাবে একটা, যারা আসলে এই মুহূর্তে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস সেই প্রোডাক্টটা কেনার জন্য পাগল পাড়া দিশেহারা হয়ে আছে। দেন সে কী করবে, অ্যাডে ক্লিক করবে, অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, ফাইনালি পারচেস করবে। একটা ওয়েবসাইটে তো আমরা এর বেশি কিছু আসলে করতে পারি না, তাই না? এই ধরনের মানুষের কাছে নিয়ে যাবে এবং গুগল সেখানে আসলে দেখবে না যে কে কত টাকার প্রোডাক্ট কিনতেছে, কে 2500 টাকার প্রোডাক্ট কিনতেছে বা কে 5 টাকার প্রোডাক্ট কিনতেছে। ওর আসলে লক্ষ্য হবে যে এই ধরনের মানুষের কাছে নিয়ে যাওয়া যারা আসলে মানে প্রোডাক্ট কিনতে চায়, কত টাকার কিনতে চায় সেটা আসলে তার মাথা ব্যথা না, সেটা আসলে আপনার ব্যথা ব্যথা বা আমাদের মাথা ব্যথা। ওকে, এটা হচ্ছে কনভার্সন গেল ম্যাক্সিমাম। এরপরে ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু যদি আমরা সিলেক্ট করি, এখানে ছিল ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু যদি আমরা সিলেক্ট করি তাহলে গুগলকে আমরা বলে দিতেছি ভাই আমার ক্যাম্পেইন গোলটা হচ্ছে সেল অ্যান্ড আমার ডেইলি বাজেট $15। তুমি এক কাজ করো, তুমি এমন ধরনের মানুষের কাছে এই অ্যাডটা নিয়ে যাও যারা আসলে শুধুমাত্র কেনার জন্য পাগল পাড়া দিশেহারা হয়ে আছে এমনটা না, যারা আসলে একটা প্রোডাক্ট বা একটা ওয়েবসাইটে এসে যাদের বাস্কেট ভ্যালু বা অর্ডার ভ্যালু বেশি। যেরকম সাপোজ ধরেন আমি একটা ওয়েবসাইটে গিয়ে 500 টাকার প্রোডাক্ট অর্ডার করলাম, বাট আপনি সেখানে 5000 টাকার প্রোডাক্ট অর্ডার করলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বাস্কেট ভ্যালু বেশি। তাহলে গুগল এই জিনিসটা কীভাবে বুঝবে? গুগল এই জিনিসটা বুঝবে যে অ্যাকচুয়ালি স্মার্ট বা অটোমেটেড বিডিংয়ের উপর। আরেকটি কথা আমি ভুলে গেছি যে স্মার্ট বা অটোমেটেড বিডিংটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার গুগলের এআই বা মেশিন লার্নিং বেস একটা বিডিং। এআই বা মেশিন লার্নিং অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে? সাপোজ ধরেন যে আমরা মানুষ, হিউম্যান বিং, আমরা আসলে কিসের উপর কাজ করি? যে আমাদের হচ্ছে খোদা প্রদত্ত বা আমাদের প্রাকৃতিকভাবে আমাদের যে নলেজটা রয়েছে সেটার উপর কাজ করি, তাই না? যে কেউ যদি আমাদেরকে ঘুষি মারতে আসে আমরা কী করি? সাইডে সরে যাই, একটা মশা আমাদেরকে কামড় দিল, ঠিক ওই জায়গাতে আমাদের হাতটা গিয়ে পড়ে, কারণ আমাদের ব্রেন কিন্তু সেভাবে কাজ করে। ঠিক একটা মেশিনকেও আসলে এভাবেই কাজ করানো হয়, বা মেশিনের মধ্যেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা আসলে ঢুকে দেওয়া হয় কিসের উপর বেস করে? ডাটার উপর। অর্থাৎ ওকে যত বেশি ডাটা দিবেন সে তত ভালো কিন্তু কাজ করবে। ঠিক একইভাবে ঠিক এরকম যে আমরা যদি ম্যাক্সিমাইজ কনভার্সন এখানে ইউজ করি, এক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু শুরুতেই ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বা আপনার ম্যাক্সিমাইজ ক্লিক এই ধরনের বিডিং কিন্তু ইউজ করতে পারবো না। শুরুতেই আমরা যখন আসলে আমাদের জাস্ট অ্যাড অ্যাকাউন্টে নতুন, আমরা কোনো অ্যাড চালাই নাই, সেক্ষেত্রে আমরা সবসময় ম্যানুয়াল সিপিসি বা ম্যানুয়াল বিডিং ইউজ করে ট্রাই করব। যখন আসলে আমরা দেখা যাচ্ছে 3 সপ্তাহ বা 2 সপ্তাহ বা তারও বেশি অ্যাড চালাবো, এখানে সব ডিটেলস লেখা রয়েছে, আপনারা একটু পড়ে নেবেন, আমি দিয়ে দেবো আর কি। দেন গুগলের কাছে কিছু ডাটা থাকলো এবং গুগলের কাছেও কিছু জেনেরিক ডাটা থাকে বা কিছু কমন ডাটা থাকে, এবং আপনার ওয়েবসাইটে কিছু ভিজিটর এসছে, সেখান থেকে সাপোজ ধরেন যে 1 লাখ ভিজিটর আসছে, সেখান থেকে 100 প্রোডাক্ট সেল হয়েছে। গুগল কি করবে? গুগলের সাথে আমরা আসলে কনভার্সন ট্র্যাকিং করে দেবো, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। ওই ট্র্যাকিংয়ের মাধ্যমে গুগল বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই যে 5000 মানুষ ওয়েবসাইটে আসলো, সেই 5000 মানুষ থেকে 100 মানুষ প্রোডাক্ট কিনলো, সেই 100 মানুষের বিহেভিয়ার কেমন, তারা আসলে তাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি সেটা কেমন, এটার উপর বেস করে গুগল কি করবে? ওই 100 মানুষের বিহেভিয়ারের মতো আরও যারা মানুষ পৃথিবীতে আছে বা আপনার টার্গেট এরিয়ার মধ্যে আছে, সেই ধরনের মানুষের কাছে আপনার একটা নিয়ে যাবে। তবে শুরুতেই আমরা কখনোই এই স্মার্ট বা অটোমেটেড বিডিং ইউজ করতে পারবো না। পারবেন না বিষয়টা এমন না, বাট রেজাল্ট আসবে না বা ভালো কাজ করবে না। যেরকম ম্যাক্সিমাইজ ক্লিক, দেন ম্যাক্সিমাইজ কনভার্সন, এরপর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। অর্থাৎ যেটা বললাম যে গুগল কীভাবে বুঝবে? গুগলের কাছে যে ডাটা আছে, জেনেরিক ডাটা, সেখান থেকে বুঝবে যে অ্যাকচুয়ালি কোন পাবলিকগুলো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে শুধুমাত্র 500 টাকার প্রোডাক্ট কিনে না, 5000 টাকার প্রোডাক্ট কিনে, এবং কোন পাবলিকগুলো বর্তমানে কোনো প্রোডাক্ট কেনার জন্য পাগল পাড়া হয়ে আছে। তাহলে আমরা যদি ম্যাক্সিমাম কনভার্সন দিই, তাহলে যারা কেনার জন্য পাগল পাড়া দিশেহারা হয়ে আছে তাদের কাছে আমাদের একটা নিয়ে যাবে। আমরা যদি ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু দিই, তাহলে শুধুমাত্র যারা কেনার জন্য পাগল পাড়া দিশেহারা হয়ে আছে তাদের কাছে নিয়ে যাবে। বিষয়টা এমন না, যাদের আসলে বাস্কেট ভ্যালু বেশি তাদের কাছে আমাদের একটা নিয়ে যাবে। এ পর্যন্ত কারো কোনো জানার আছে? হ্যালো? না স্যার। ওকে, ঠিক আছে।
এখানে কিন্তু ইন ডিটেলস লেখা রয়েছে, বুঝছেন? এখানে আমি এই শিটটা আপনাদের দিয়ে দিব। এগুলো কিছু কিন্তু একটাও আমার কথা না, একদম ডিটেলস লেখা আছে কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে কোন অ্যাড, এটা আসলে গুগল থেকে নাজিল হওয়ার কথা, ঠিক আছে? এই লিঙ্কে ঢুকলেই পেয়ে যাবেন গুগল থেকে নাজিল হওয়া। আচ্ছা, এরপরে আমাদের কিছু আরেকটা বিডিং রয়েছে। কনভার্সন ভ্যালু দেখছি আমরা, এটা আমরা একটু পরে দেখতেছি, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। আচ্ছা, ওটাই দেখি। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ, আচ্ছা কনভার্সনে দিই আমরা কি কস্ট পার অ্যাকশন, ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা যখন আমরা সিলেক্ট করব দেন আমরা আসলে আমাদের কস্টটাকে কন্ট্রোল করতে পারি, যেটা আসলে টার্গেট সিপিএ বলা হয়। এখানে ডিটেলস লেখা রয়েছে যে টার্গেট সিপিএ, ইফ ইউ সেল দ্য প্রোডাক্ট ফর $1, ইউ ডোন্ট ওয়ান্ট টু সেট ইউর টার্গেট সিপিএ $7, তাই না? যে গুগল আসলে কি বলে যে 15 থেকে 50 কনভার্সন হওয়া লাগবে আগে, এরপরেই তুমি আসলে অ্যাকচুয়ালি 28 থেকে 30 দিনের মধ্যে যে 15 থেকে 50টে কনভার্সন বা সেল যদি হয়, তাহলে তুমি এই ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এই ধরনের বিডিং তুমি সেট আপ করতে পারবা। যদি এর আগে দাও তাহলে সেটা কাজ করবে না, কারণ তার কাছে কোনো ডাটা নেই। তো আমরা সাপোজ ধরেন যে ম্যাক্সিমাইজ কনভার্সন দিলাম, এরপরে টার্গেট সিপিএ অর্থাৎ কস্ট পার অ্যাকশন বা অ্যাকোজিশন যেটাই বলেন, যে আমরা সেট আপ করে দিতে পারি যে ভাই আমি দিন শেষে আমার কনভার্সন বা সেল চাই, কিন্তু পার সেলের জন্য তুমি একটা নির্দিষ্ট পরিমাণে টাকা কাটতে পারবা। সাপোজ ধরেন যে আপনার একটা প্রোডাক্ট ধরলাম যে এখানে প্রোডাক্ট কস্ট $10, ঠিক আছে? $10, ওকে। এবং জাস্ট আপনি কেনা এটা কিনে মানে আপনার বাইং প্রাইস কিনতেছেন, এরপরে এর সাথে যদি অ্যাড হয় যে আপনার আদার্স যে কেয়ারিং খরচ বা লেবার খরচ, আদার্স সাপোজ ধরেন যে এখানে কস্ট হলো $2, এরপরে আপনার সাপোজ ধরেন যে আপনার প্রফিট ধরে নিলেন যে যেহেতু কম্পিটিটিভ মার্কেট, প্রফিট খুব বেশি ধরলেন $3 আপনার প্রফিট ধরলেন। সব মিলিয়ে আপনার প্রোডাক্টটা সেল করতে হচ্ছে কত টাকার? সেল করে এখানে $20 হয়ে গেছে আদার্স, তাহলে মোটামুটি $15 একটা সেল আসতেছে। যে $15 যদি আপনি $15 যদি সেল করতে পারেন, তাহলে মোটামুটি আপনার $3 একটা প্রফিট হবে। যদি এই প্রোডাক্টে আপনি $15 সেল করতে পারেন, তাহলে $3 একটা প্রফিট হবে। সাপোজ আপনার টার্গেট ROS বা রিটার্ন অফ অ্যাড স্পেন্ড, ROS না, সরি, এটা ছিল হচ্ছে কি ছিল এটা, সিপিএ, কস্ট পার অ্যাকশন। ROS পরেরটা সিপিএ। তো আপনি সাপোজ ধরেন যে টার্গেট সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন বা অ্যাকুইজিশন, যেটাই বলেন যে একটা সেল জেনারেট করতে আপনার লাগতেছে $5, তাহলে এখানে কি আপনার প্রফিট হলো না লস হলো বলেন? কে বলতে পারবেন? এই যে হিসাব নিকাশ এইটুকু, এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে দিন শেষে? সমান সমান না, সমান না লস হয়েছিল, কত লস হয়েছে? $2 লস হয়ে গেছে, তাই না? যে আমার প্রফিট থেকে এটা বাদ দিতে হবে, যে আমার পার সেলের জন্য কত খরচ হচ্ছে, যে পার সেলের জন্য $5 খরচ হচ্ছে। ভাই আমার টাকা মানে আমার প্রফিট হচ্ছে $3, তুমি যদি পার সেলের জন্য $5 খরচ করো, তাহলে আমার প্রফিট থাকতেছে না, উল্টা আরও লস। এখানে যদি আমি যদি সাপোজ ধরেন যে $1.5 আমার একটা সেল নিয়ে আসতে হচ্ছে $1.5, এখন তাহলে আমার কিন্তু মোটামুটি $1.5 একটা প্রফিট থাকতেছে। $15 একটা প্রোডাক্ট সেল করে মোটামুটি $1.5 একটা প্রফিট থাকতেছে, তাই না? আমাদের পার্সেলে যদি $1.5 কস্ট হয়, মানে পার্সেল নিয়ে আসতে। তো এই ক্ষেত্রে আসলে আপনার ক্লায়েন্ট থেকে বা আপনার নিজের এক ক্যালকুলেশন করতে হবে, বা ক্লায়েন্ট থেকে আপনার জেনে নিতে হবে যে ভাই তুমি যে প্রোডাক্ট আমাকে দিয়েছো সেল করার জন্যে, তো তোমার এই প্রোডাক্ট সেল করে আসলে কত টাকা প্রফিট হয় বা কত টাকা কস্ট হয় সব মিলে, এবং সব মিলে কত টাকা প্রফিট হয় সেটা আমাকে জানাও। কারণ দেখা যাচ্ছে যে আপনার সব মিলে ওর সেল প্রফিট মিলে, সাপোজ ধরুন সব মিলে প্রফিট হয় ওর $10, বাট আপনার একটা সেল নিয়ে আসতে হচ্ছে $15, তাহলে তো দিন শেষে লস, তাই না? শুরুর দিকে ঠিক আছে, এই কস্টটা আমরা কন্ট্রোল ওইভাবে করতে পারবো না, কারণ এটা যেহেতু এআই বেস, যেটা বললাম যে আমাদের টার্গেট সিপিএটা ছিল আমাদের কি
স্মার্ট বা অটোমেটেড বিডিং, অর্থাৎ এটা একটা এআই বেস বা মেশিন লার্নিংয়ের উপর কাজ করে, এটা গুগলের উপর আমাদের এটা ছেড়ে দিতে হবে। তবে কিছুটা অপটিমাইজ করার আমরা ট্রাই করতে পারি, যে অ্যাকচুয়ালি সব কিছু যদি গুগলের উপর ছেড়ে দিই তাহলে কি হবে, দিন শেষে আমাদের সবই লস হবে। তো এই কারণেই আমাদের এটা আসলে আস্তে আস্তে কমানোর ট্রাই করতে হবে। যত বেশি গুগলের কাছে ডাটা যাবে, কিছুদিন সেল হইলো, 15-20 দিন আপনি অ্যাড চালালেন, দেন সেখান থেকে 30 বা 50টা সেল হলো, সেখান থেকে গুগল একটা ডাটা পাইলো, দেন আরও সেল হইলো, সেখান থেকে আরও ডাটা পাইলো, আরও মানে জেনারিক ডাটা তো গুগলের আছেই, দেন আপনিও ডাটা দিচ্ছেন। এরপর ডাটা যত পাস হতে থাকবে, যত বেশি ডাটা পাবে তত অ্যাকুরেটভাবে সে কাজ করবে। মেশিন লার্নিং বা এআই এভাবেই কাজ করে যে তার কাছে আপনি যত বেশি ডাটা পাস করবেন সে তত অ্যাকুরেটভাবে কাজটা আপনাকে দিবে, তত অ্যাকুরেট রেজাল্ট দিবে। ঠিক এখানে এই একই জিনিসটাই হয়ে থাকে আর কি। এরপরে সাপোজ ধরুন তাহলে এখানে আমাদের কি দিতে হচ্ছে, যে আমরা দিলাম যে $1.5, যে তুমি কি করবা ভাই, তুমি আমার অ্যাডটা এমনভাবে অপটিমাইজ করো যে আমার অ্যাডের অবজেক্টিভস হচ্ছে সেল। তুমি অ্যাডটা এমনভাবে অপটিমাইজ করো যে যারা বর্তমানে আমার এই প্রোডাক্টটা কেনার জন্য পাগল পারা হয়ে আছে তাদের কাছে নিয়ে যাবা, অ্যান্ড তুমি শুধুমাত্র তাদের কাছে নিয়ে যাই ক্ষান্ত হবে না, তারা যে আমার একটা সেল নিয়ে আসতে তুমি এর চেয়ে বেশি টাকা খরচ করতে পারবে না। তাকে একটা জাস্ট ধাক্কা দিলেন, একটা পুশ আপ করে দিলেন, বাট এটাই যে কাটবে বিষয়টা এমন না। তবে সে কি করবে, এর আশেপাশে নিয়ে আসার ট্রাই করবে, এবং যত বেশি তাকে ডাটা দিবেন তত অ্যাকুরেটভাবে কাজ করবে, এবং এরই মধ্যে আস্তে আস্তে নিয়ে আসবে। জাস্ট একটা ধাক্কা দিলেন বা একটা খসা দিলেন গুগলকে, এটাই। দেন আমাদের আরেকটা মিটিং ছিল এখানে, আমরা দেখলাম কি টার্গেট সিপিএ, তাই না, যে এরকম আমাদের মিনিমাম 15 থেকে 50টা কনভার্সন সেল হতে হবে ইউনিক সেল, অর্থাৎ আপনি একজন মানুষই ওই 15টা আপনার ওয়েবসাইটে ঢুকলেন, আপনি অ্যাডে ক্লিক করে করে ওয়েবসাইটে ঢুকলেন, দেন 15টা নিজেই আপনি সেটা সেল জেনারেট করলেন বা নিজেই আসলে অর্ডার করলেন, সেক্ষেত্রে তো আসলে হবে না, তাই না। ইউনিক ডাটা লাগবে, 15টা ইউনিক, 15 থেকে 50টা ইউনিক কনভার্সন নিতে হবে লাস্ট 28 থেকে 30 দিনে। ওকে, এরপর হচ্ছে টার্গেট আরওএস, আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা যদি কনভার্সন ভ্যালুতে দিই তাহলে আরওএস পাবো। আচ্ছা, এটা টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আরওএস, যদিও ওটা অপশনাল, তবে আমরা দেওয়ার ট্রাই করি যে এটা আসলে পার্সেন্টেজের একটা হিসাব রয়েছে এখানে। সাপোজ ধরেন যে আমি যদি এখানে যাই, যে আরওএস সমান সমান আমরা অ্যাকচুয়ালি জানি যেটা ROAS, ROAS হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ওকে, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড অ্যাকচুয়ালি কীভাবে ক্যালকুলেশন হয়, রেভিনিউকে আমরা আমাদের অ্যাড স্পেন্ড, কত অ্যাডে কস্ট করতেছি সেটা দ্বারা আসলে আমাদের একটু ভাগ দিতে হবে, তাহলে আমরা আসলে আমাদের আরওএস পাবো, অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আমরা কত অ্যাডে স্পেন্ড করতেছি তার এগেনস্টে আমাদের কত রিটার্ন আসতেছে, এই জিনিসটা হচ্ছে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। সাপোজ ধরেন যে আপনার রেভিনিউ আসছে $5,000, সাপোজ ধরেন যে $5,000 আপনার একটা রেভিনিউ আছে, অ্যান্ড আমরা যদি এটাকে, আমাদের কস্ট হয়েছে কত, $5,000 রিটার্ন আনতে আমাদের কস্ট হয়েছে $1,000 ধরে নেন। ওকে, তাহলে এটা যদি আমরা একটা ভাগ দিই তাহলে কত আসলো, 5 না, 5:2 ধরতে পারেন যে 1, তাই না, এরকমই তো। তো এটাকে যদি আমরা আসলে পার্সেন্টেজে নিয়ে যাই, যেহেতু এখানে আমাদের আসলে পার্সেন্টেজে হিসাব নিকাশ, তো আমরা যদি এটাকে আসলে পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে আমাদের বিষয়টা এমন দাঁড়াবে যে 500%, তাই না, 500%। ওকে, তাহলে এর অর্থ হলো যে আমরা যদি $1 কস্ট করি তাহলে আমরা $5 একটা রিটার্ন পাবো, যদি আমরা 500% রিটার্ন অফ অ্যাড স্পেন্ড রাখি। তাহলে আমরা সাপোজ ধরেন এখানে 500% দিলাম, কি লিখছে, বিফোর সেটিং টার্গেট অডিয়েন্স ইউ আনটিল দ্য অ্যাকাউন্ট সেট আপ দ্য কনভার্সন ট্র্যাকিং, অর্থাৎ এই অ্যাকাউন্টে আমার কনভার্সন ট্র্যাকিং করা নেই, এবং রিসিভ অ্যাট দ্য লাস্ট 15 কনভার্সন ইন লাস্ট 30 days, অর্থাৎ সে বলতেছে যে তুমি তখনই এই আরওএস বিডিং স্টার্ট করতে পারবা যখন তুমি তোমার এই অ্যাকাউন্টের সাথে
তোমার ওয়েবসাইটের একটা ভাব ভালোবাসা তৈরি করে দেবা, অর্থাৎ একটা কনভার্সন ট্র্যাকিং করে দেবা, যে তোমার অ্যাডে ক্লিক করার পর তোমার ওয়েবসাইটে যাওয়ার পর কারা কারা কোন পেজে যাচ্ছে সেটা তুমি ট্র্যাক করবা, কারা ওয়েবসাইট থেকে পারচেস করতেছে, কারা অ্যাড টু কার্টে গিয়ে সেখান থেকে থেমে যাচ্ছে, কারা আসলে চেক আউট পেজে গিয়ে সেখান থেকে থেমে যাচ্ছে, ফাইনালি কারা পারচেস করতেছে, এটার একটা ডাটা তুমি আমার কাছে পাস করো। কোথা থেকে? তুমি যে অ্যাড চালাচ্ছ সেখান থেকে তোমার ওয়েবসাইটে যাওয়ার পর কোন পার্সনগুলো এই অ্যাকশনগুলো নিচ্ছে, এবং সেই অ্যাকশনগুলোর মধ্যে থেকে যে লাস্ট 30 ডেজে 15টা সেল হয়, কি সেল? ইউনিক সেল হয়। আদারওয়াইজ তুমি কিন্তু এই কনভার্সন ট্র্যাকিং, আদারওয়াইজ তুমি এই টার্গেট আরওএস করতে পারবে না। অর্থাৎ আমরা আগে বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের এই স্মার্ট বা অটোমেটেড বিডিং, যতগুলো স্মার্ট এবং অটোমেটেড বিডিং রয়েছে সবগুলো আমাদের কিসের উপর কাজ করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, এবং মেশিন লার্নিং কাজ করে আমাদের ডাটার উপরে। অর্থাৎ একে ডাটা না দেওয়া পর্যন্ত আমাদের কোনো কিছুই হবে না। টার্গেট আরওএস কিন্তু আমাদের একটা স্মার্ট এবং অটোমেটেড বিডিং, অর্থাৎ এটা আমরা তখনই ইউজ করতে পারবো যখন আমরা আসলে কনভার্সন ট্র্যাকিং শিখবো বা কনভার্সন ট্র্যাকিং করব। বাট বেসিক ধারণাটা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমরা এখানে 500% বলতে বোঝাচ্ছি যে আমাদের $1 এগেনস্টে $5 আসবে, $1000 এগেনস্টে $5000 আসবে, $10 এগেনস্টে কত আসবে আমাদের? তাহলে বলেন, $50, তাই না? এরকম আর কি। দেন আমরা যদি সেভ দিই তাহলে এটা সেভ হয়ে যাবে আর কি। ওকে, নিচ্ছে না ওটা আপাতত। এবং টার্গেট ইমপ্রেশন শেয়ার, এবং আমাদের আরও কিছু বিডিং রয়েছে এখানে, যে এরকম সাপোজ ধরেন যে ভিসিপিএম, তারপরে আপনার সিপিভি, টার্গেট ইমপ্রেশন শেয়ার, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে বোঝার ট্রাই করব। কারণ এগুলো নেক্সট ক্লাস বা আমাদের যখন আসলে আমরা ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন শিখবো তখন আসলে আমাদের এগুলো আমরা বুঝবো। যখন আমরা ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন শিখবো তখন বুঝবো। কারণ অ্যাকচুয়ালি আমাদের আজকের ক্লাসটা ছিল আমাদের সার্চ অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের কী কী বিডিং লাগে, এবং সেই বিডিংগুলো আমরা শুরুতে কিন্তু যখন ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন পাবো না, এবং ক্যাম্পেইন ক্রিয়েট করে যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এটা আমার শুরুতে ছিল, দেখেন শুরুতে সবগুলো পাবেন না। এদের আমাদের কনভার্সন ভ্যালু ছিল, ক্লিক ছিল, বাট ম্যাক্সিমাম ক্লিক বলেন, তারপরে আপনার আরওএস, এগুলো কিন্তু ছিল না। কস্ট পার অ্যাকশন, কাস্টমার ভ্যালু, আচ্ছা অ্যাড স্পেন্ড এখানেও ছিল, যাই হোক অপশন দিয়ে দেন। তাহলে আমরা দুইভাবে এটা আসলে নিয়ন্ত্রণ করতে পারি। একটা হচ্ছে আমরা শুরুতে যখন অ্যাডটা রান করতে যাব তখন, এবং আপনার যদি মনে হয় না আমার অ্যাডটি রান করা হয়েছে বাট আমার কনভার্সন বা বিডিং আমি যেটা দিয়েছি সেটা ঠিক না বা ভুল হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি অন্য কোনো বিডিং ইউজ করি তাহলে হয়তো বা বেটার পারফরমেন্স আসবে, তখন আপনি ক্যাম্পেইনের সেটিংসে গিয়ে ক্যাম্পেইনের সেটিংসে গিয়ে কিন্তু ওটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক এরকমভাবে। অ্যান্ড আমরা আসলে ক্যাম্পেইন অপটিমাইজ করি বারবার, আমাদের হয়তো রেগুলার ক্যাম্পেইন অপটিমাইজ করা লাগতে পারে, অনেক সময় নাও লাগতে পারে। রেজাল্ট যদি ভালো আসে তার দ্যাটস গুড, চলতেই থাকলো, সমস্যা নেই। আর যদি রেজাল্ট খারাপ আসে তাহলে আমাদের বারংবার একটা ক্যাম্পেইন অপটিমাইজ করা লাগে। অপটিমাইজ বা অডিট বলতে এটাই বোঝায় যে অ্যাকচুয়ালি আমি যেটা চাচ্ছি সেই রেজাল্ট আসতেছে না, সেই রেজাল্ট আনার জন্য আমার কী করতে হবে? আমার বিডিং চেঞ্জ করতে হবে, তাহলে হ্যাঁ ঠিক আছে বিডিং চেঞ্জ করে দিই। আমার কি আসলে বাজেট চেঞ্জ করতে হবে? ঠিক আছে বাজেট চেঞ্জ করে দিই। ঠিক আছে, আমার কি আসলে টার্গেটিংয়ের প্রবলেম আছে? ঠিক আছে, টার্গেটিংয়ের প্রবলেম হলে টার্গেটিং চেঞ্জ করে দিই। আমার যদি আসলে ধরেন যে কিওয়ার্ড কয়েকটা কিওয়ার্ড আমি সাপোজ ধরেন যে 25 থেকে 30টা কিওয়ার্ড দিয়েছি, যদিও আসলে এটা আসলে বাধা ধরার কোনো নিয়ম নেই যে আপনি কয়টা কিওয়ার্ড ইউজ করবেন, গুগল থেকে এরকম কোনো কথাবার্তা নাজিল হয়নি। আমরা এগুলো দেখবো যে সাপোজ আমি 25 থেকে 30টা কিওয়ার্ড দিয়েছি, তার মধ্যে 10টা পারফর্ম করতেছে, বাকিগুলো পারফর্ম করতেছে না। ঠিক আছে, আপনি ওটা চেঞ্জ করতে পারবেন। এগুলো হচ্ছে আসলে অপটিমাইজের খেলা। এগুলো হচ্ছে আমরা যখন ফুলফিলভাবে আসলে সাপোজ ধরেন যে সার্চ অ্যাড ক্যাম্পেইন শিখে ফেলবো, দেন আমরা ক্যাম্পেইনটা একটা যদি স্টার্ট করি, দেন আসলে রেজাল্ট যখন দেখবো যে না আমার আসলে রেজাল্ট ভালো আসতেছে না, তখন আমরা এগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে পারবো। আমি এই শিটটা আপনাদের দিয়ে দিতেছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই নাকি? এখান থেকে আপনারা একটু পড়াশোনা করে নেবেন যে টার্গেট সিপিএ বিডিং কি, এর একটা এক্সাম্পল দেওয়া আছে। দেন হোয়েন টু ইউজ ইট অর নট, অর্থাৎ কখন তুমি টার্গেট সিপিএম ইউজ করবে, কখন করবা না। দেন টার্গেট আরওএস কি, দেন হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কখন ইউজ করবে কখন করবা না, কনভার্সন ম্যাক্সিমাম কনভার্সন, এগুলো সব একটু পড়াশোনা করে নেবেন। দেন নিচের দিকে দেখেন আছে যে ডিটারমাইন এ বিডি স্ট্র্যাটেজি বেসড অন ইয়োর গোলস, অর্থাৎ আপনার যে ক্যাম্পেইন গোল বা মার্কেটিং গোল বা অবজেক্টিভস সেটার উপর ডিপেন্ড করে আপনি কখন কোন বিডিংটা দিবেন। সাপোজ ধরেন দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাহলে আমরা কি বুঝলাম যে প্রথমেই আমরা দেখেন এখানে সেলস ফানেল জেনে আসছি যে সেলস ফানেলসে প্রথমে কি থাকবে? অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আমরা কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি ফলো করব? অর্থাৎ যখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস টাইপের অ্যাড দিব তখন অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাডের মধ্যে গিয়ে আমরা একটা কোনটা সিলেক্ট করব সেটা কিন্তু এখান থেকে একটা ধারণা পাবেন
তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনি টার্গেট ইমপ্রেশন শেয়ার যেটা দিতে পারেন, যেটা আসলে ওই ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইনে কাজ করে ভালো। যেরকম ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য সার্চ অ্যাড্রেসের ডিসপ্লে অ্যাডই বেশি কাজ করে, কারণ আপনি ইউটিউবের ভিডিও চলতেছে তার মধ্যে আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করে দিলেন, আপনি প্রথম আলোর মধ্যে আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করতে পারেন যদিও কারণ ওইগুলো অ্যাড থেকে ইউটিউব ভিডিও, তারপরে আপনার হচ্ছে প্রথম আলোর মধ্যে, ক্লিকবাজের মধ্যে যে অ্যাডগুলো থাকে, এই অ্যাডগুলো আসলে কনভার্সন বা সেল রিলেটেড অ্যাড দেওয়া হয় না। যদি রিটার্গেটিং অ্যাড হয় সেক্ষেত্রে দেওয়া হয়, বাট শুরুতে আসলে ওখানে সেল বা সেল, ওয়েবসাইট ট্রাফিক বা এই ধরনের কোনো কিছু অ্যাড দেওয়া হয় না, জাস্ট ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানো হয়। কারণ একজন ওয়েবসাইটে প্রথম আলোতে নিউজ পড়তে গেছে, সে তো ওখানে গিয়ে আসলে আপনার ওয়েবসাইটে ভিজিট করে ওখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসবে না, তাই না? বা আপনার ইউটিউব ভিডিও দেখতেছে, সে স্কিপ করে দেবে, দিলেও সমস্যা নাই, আপনার ব্র্যান্ড সম্পর্কে সে তো জানতে পারলো। এই ধরনের ব্র্যান্ড অ্যাওয়ারনেস গোল টাইপ বা অবজেক্টিভ চাইছে আমরা টার্গেট ইমপ্রেশন শেয়ার, সিপিএম অর্থাৎ ভিউ সিপিএম, ভিউবেল সিপিএম যেটা আসলে পার 1000 ভিউ কত টাকা কাটবে, এটা কিন্তু আসলে মেজারমেন্ট করতে পারি। এবং কোন ধরনের ক্যাম্পেইন গোল সেটা হবে, সেটা সার্চও হতে পারে, ডিসপ্লে হতে পারে, ইউটিউব ভিডিও হতে পারে। এবং ম্যাক্সিমাম সিপিভি এবং কস্ট পার এঙ্গেজমেন্ট এই ধরনের ক্যাম্পেইন আমরা কোথায় বিডি স্ট্র্যাটেজি কোথায় ইউজ করবো, ইউটিউব ভিডিওর ক্ষেত্রে ইউজ করবো, যেটা আমি একটু আগেই বললাম যে এটা আসলে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য ইউটিউব ভিডিও, ডিসপ্লে এই ধরনের ক্যাম্পেইনে দেওয়া হয় আর কি। এরপর ট্রাফিক, তাহলে আমরা যখন আসলে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক চাই তখন অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের বিডি স্ট্র্যাটেজি ফলো করব, ম্যাক্সিমাম ক্লিক, যেটা বললাম যে ঠিক আছে ভাই তুমি কার কাছে অ্যাড নেওয়া যাবে আমি জানি না, বাট আমার দিন শেষে ওয়েবসাইটে ট্রাফিক চাই, তাহলে ম্যাক্সিমাম ক্লিক অর্থাৎ ম্যাক্সিমাম পরিমাণে তুমি আমার ওই অ্যাডে ক্লিক ফেলাও, তাহলে তো আমার ওয়েবসাইটে আসতেছে, তাই না? এটা ইউজ করবো। এটা ম্যানুয়াল সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক, যেটা ম্যানুয়ালভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, অথবা ইসিপিসি বা ইনহ্যান্স সিপিসি, যেটা আসলে বললাম যে 30% বাড়তেও পারে কমতেও পারে। অর্থাৎ এটা আসলে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ, উপরেরটা আর এই দুটা হচ্ছে, উপরেরটা নিচেরটা হচ্ছে আমাদের স্মার্ট বা অটোমেটেড বিডিং, এবং এটা হচ্ছে ম্যানুয়াল বিডিং আর কি। তাহলে এই দুটার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা বিড দিতে পারি যে $1 দিলাম, বাট সে $1 কি কাটবে না, ওর 30% বেশিও কাটতে পারে, কমও কাটতে পারে। তো এই ধরনের বিডিং আসলে আমরা কিসে দিব, ক্যাম্পেইন গোল থাকবে যখন ওয়েবসাইট ট্রাফিক, এবং ক্যাম্পেইন টাইপ থাকবে যখন সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও বা ডিমান্ড জেনারেশন। এরপরে সেলস অ্যাডের ক্ষেত্রে আমরা কোন ধরনের বিডিং দিব ভাই, ম্যাক্সিমাম কনভার্সন, অর্থাৎ ম্যাক্সিমাম পরিমাণে আমরা সেল চাই, কনভার্সন চাই। সেক্ষেত্রে টার্গেট সিপিএ অর্থাৎ কস্ট পার অ্যাকশন বা অ্যাকুইজিশন, টার্গেট আরওএস, রিটার্ন অফ অ্যাড স্পেন্ড, ইসিপিসি অর্থাৎ ইনহ্যান্স সিপিসি, ম্যাক্সিমাম কনভার্সন ভ্যালু। শুধুমাত্র যে কনভার্সন চাই বিষয়টা এমন না, আমরা চাই যে কেউ ওই 500 টাকার প্রোডাক্ট কিনুক, এই ধরনের মানুষের কাছে আমার একটা তুমি নিয়ে যাও না ভাই, তুমি নিয়ে যাও এই ধরনের প্রোডাক্টের মানুষের কাছে যারা আসলে 5000 টাকার বা যাদের আসলে বাস্কেট ভ্যালু বেশি, এই ধরনের মানুষের কাছে নিয়ে যাও। সেক্ষেত্রে আমরা সেলস অ্যাড ক্যাম্পেইন দিই, তাই না? যে সেলস অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যদি এই কয়েকটা বিডিং স্ট্র্যাটেজি ফলো করতে পারি। এবং সেলস অ্যাড ক্যাম্পেইন কোথায় দেওয়া হয় ভাই, সার্চ অ্যাডের ক্ষেত্রে দেওয়া হয়, ডিসপ্লের ক্ষেত্রেও দেওয়া হয় যখন আপনি রিটার্গেটিং করবেন, অর্থাৎ অলরেডি আপনার সম্পর্কে জানে, একটা ডিসকাউন্ট মারে দিলেন, মনে করেন প্রথম আলোর মধ্যে চলতেছে ডিসকাউন্ট, তারপরে সাপোজ ধরেন যে ইউটিউব ভিডিওর মধ্যে ডিসকাউন্ট চলতেছে, ডিমান্ড জেনদের অ্যাপের মধ্যে কেউ গেম খেলতেছে তার মধ্যে একটা ডিসকাউন্ট মারে দিলেন, অর্থাৎ ওখান থেকেও সেল জেনারেট হয়। বাট রিটার্গেটিংয়ের ক্ষেত্রে অলরেডি আপনার সম্পর্কে জানে, তাদেরকে রিটার্গেট করতেছেন যে সে এখন প্রথম আলোর মধ্যে আছে, ঠিক আছে প্রথম আলোর মধ্যে অ্যাড দেখাও। সে এখন কোনো ইউটিউব ভিডিও দেখতেছে, সমস্যা নেই, তার মধ্যে অ্যাড দেখাও তাকে। সে এখন কোনো অ্যাপসের মধ্যে গেম খেলতেছে, ঠিক আছে সেখানে তার মধ্যে অ্যাড দেখাও। সে এখন তার ওয়েবসাইট, তার ফোনের আসলে ফাইল ম্যানেজারের মধ্যে ঢুকছে, ঠিক আছে তার মধ্যে একটা অ্যাড দেখাও। অর্থাৎ তুমি যেখানে যাও সেখানেই তোমাকে অ্যাড দেখাবো। কি অ্যাড, সেলস অ্যাড। শুধুমাত্র রিটার্গেটিংয়ের ক্ষেত্রে ডিসপ্লে ওটা আসলে ওইগুলো কিন্তু সবগুলো আমি যে উদাহরণগুলো বললাম একটু আগে, সবগুলো কিন্তু ডিসপ্লে নেটওয়ার্ক ছিল। আমরা জানি কি ডিসপ্লে নেটওয়ার্কে আমাদের ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানো যায় বা বাড়ানো হয়, এই ধরনের অ্যাড দেওয়া হয়। কিন্তু আপনি সেলস অ্যাডও ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা রিটার্গেটিং অ্যাড হতে হবে। এরপরে লিড জেনারেশন, ঠিক আছে লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা কী ধরনের আসলে বিডিং ইউজ করতে পারি, ম্যাক্সিমাম কনভার্সন বলতে আপনি এখন বলতে পারেন যে ভাই কনভার্সন মানে তো আসলে সেল, তো আপনি আসলে লিডের ক্ষেত্রে তো আমরা কোনো সেল পাই না, তাহলে ম্যাক্সিমাম কনভার্সন দিয়ে আমরা এখানে কী করব। দেখেন আমি কি বলেছিলাম যে কনভার্সন মানে সেল, বিষয়টা এমন না। কনভার্সন মানে আপনার যে মার্কেটিং গোল সেটা ফুলফিল হচ্ছে নাকি, দ্যাটস দ্য ম্যাটার। সেটা হতে পারে কোনো লিড, হতে পারে সেল, হতে পারে ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসা, হতে পারে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানো। বাট দিন শেষে আপনার মার্কেটিং গোল ফুলফিল হওয়া মানে আপনার জন্য একটা কনভার্সন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কনভার্সন ইউজ করতে পারি লিডের ক্ষেত্রে। টার্গেট সিপিএ অর্থাৎ একটা লিড পেতে আমাদের কত কস্ট হবে সেটা কিন্তু ইউজ করতে পারি। এই ধরনের ভিডিও ইউজ করতে পারি আমরা কোথায়, লিড জেনারেশনের ক্ষেত্রে। ইসিপিসি অর্থাৎ ইনহ্যান্স সিপিসিও আমরা ইউজ করতে পারি যে ভাই আমি একটা সিপিসি বিড দিতেছি কস্ট পার ক্লিক অর্থাৎ $1, কিন্তু আমার পার লিডের ক্ষেত্রে তুমি $1 কমও কাটতে পারো, $1 বেশিও কাটতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমার দিন শেষে লিড লাগবে। এই লিড অ্যাডগুলো কোথায় দেওয়া হয়,
সার্চের ক্ষেত্রে সার্চ অ্যাডের ক্ষেত্রে আপনি লিড জেনারেশন অ্যাড দিতে পারেন, ডিসপ্লের ক্ষেত্রে দিতে পারেন, শপিংয়ের ক্ষেত্রে দিতে পারেন, ভিডিও অ্যাডের মাধ্যমে দিতে পারেন, অ্যাপস, ডিমান্ড জেনারেশন এবং স্মার্ট ক্যাম্পেইন সব ক্ষেত্রেই দিতে পারেন। এ পর্যন্ত কারো কোনো জানার আছে যে ডিটারমাইন এ বিট স্ট্র্যাটেজি বেসড অন ইউর গোলস, এই যে কথাবার্তা বলা হইলো এর মধ্যে, হ্যালো হ্যালো, এই শুনতে পান আমাকে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কি জি স্যার, শুনতে পাচ্ছি। ঘুমাইছেন নাকি? কি ব্যাপার, এতক্ষণ লাগলো মাইক্রোফোন ওপেন করতে? না স্যার, সমস্যা নেই এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা বের হবে যখন আপনারা কাজ করতে যাবেন, তখন হয়ে যাবে সমস্যা, বুঝতে পারছেন? কারণ এদের অনেক জিনিস এখানে আসলে ঘাবলা টাবলা আছে, বুঝছেন? অনেক জিনিস ওপেন হবে না, অনেক জিনিস আবার ওপেন হবে। আপনাদের কাজ আপনারা মনে করতে পারেন যে যে জিনিসটা দেখালে হয়তো হোমওয়ার্ক নাই, হোমওয়ার্ক হচ্ছে এটাই, আপনি ওখানে বারবার ওই খোঁচা মারে দেখবেন যে অ্যাকচুয়ালি কোন ভিডিও কী হচ্ছে না হচ্ছে, বারবার স্ক্রিনশট মারবেন, ঠিক আছে? এবং ওই একটু এখানে যে টার্গেট সিপিআর ক্ষেত্রে 500% দেওয়া হলো, দেন কনভার্সন ভ্যালুর ক্ষেত্রে কনভার্সন দিলাম, এখানে যে আমরা আসলে কত দিলাম, $1 $2 দিলাম, এগুলো একটু চেঞ্জ করে করে দেখবেন, ঠিক আছে? এই হোমওয়ার্কের ক্ষেত্রে মোটামুটি আজকের ক্লাসটা আমরা স্টপ করব, দেন পরের ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করবো জানা নেই, দেখি পরের ক্লাসে আমাদের কী আছে, পরের স্টেপ যেটা হবে সেটাই আমাদের পরের ক্লাস। এটা এটা চলমান ক্ষেত্রে মানে বিডের পরে কী আছে আমাদের এখানে? ও, বিডের ক্ষেত্রে ক্যাম্পেইন সেটিংস আছে। ক্যাম্পেইন সেটিংসের মধ্যে এই যে নেটওয়ার্ক সম্পর্কে আমরা জানি অলরেডি, সার্চ নেটওয়ার্ক কি, ডিসপ্লে নেটওয়ার্ক কি, এগুলো সম্পর্কে অলরেডি আমরা জানি। লোকেশন টার্গেটিং নিয়ে আর কোনো প্রবলেম আছে কারো? গতদিন লোকেশন টার্গেটিং নিয়ে ইন ডিটেলস কিন্তু বোঝানো হয়েছে, কারো কোনো প্রবলেম আছে লোকেশন টার্গেটিংয়ে? এগুলো একটু লোকেশন আপনারা যে না বুঝে আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলছিলাম, আপনারা একদম না বুঝাই করছেন, বুঝছেন? না বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করার এই ক্লাসের পরে যে আমি জিনিসটা যে বুঝালাম আপনাদের যে কখন কোন ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করব, কখন কোন টাইপস যাবে আমাদের, দেন ডিসপ্লে নেটওয়ার্ক কি, তারপরে আমাদের সার্চ নেটওয়ার্ক কি, এগুলো অলরেডি আমরা জানতাম। দেন লোকেশন টার্গেটিংয়ে কীভাবে আমরা বিভিন্ন ধরনের লোকেশন টার্গেটিং করতে পারি, বাট আপনারা শুধুমাত্র লোকেশন টার্গেটিং বাংলাদেশ দিয়ে রাখছেন, স্ক্রিনশট মারে দিয়েছেন, হইলো? আপনাকে আমি বুঝাইলাম যে স্টার অ্যানাদার লোকেশনে গিয়ে অ্যাডভান্স সার্চে গিয়ে আমরা কীভাবে স্পেসিফিক লোকেশন করতে পারি, কীভাবে আমরা ধানমন্ডির নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট টার্গেট করতে পারি, কীভাবে আমরা শেখ হাসিনার বাড়ি উড়ে দিতে পারি, বাট আপনারা কিছুই করেন নাই। আপনারা কী করছেন, জাস্ট একটা ক্লিক মারে উনারা দিয়ে দিচ্ছেন, হয়ে গেল কাজ, দায় সারা। এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লোরিং করার ব্যাপার। আপনার ওই ওয়েবসাইটে যখন ট্রাফিক নিয়ে আসতেছেন, তখন কি হচ্ছে, যারা এক্সপ্লোরিং মোডে আছে, অর্থাৎ টুডে অর টুমোরো কিনবে আপনার প্রোডাক্টটা, তাদেরকে নিয়ে আসতেছেন। তো আপনি আমার এখানে হোমওয়ার্ক যেমন দিচ্ছেন, আপনারা যদি এক্সপ্লোরিং মোডে না থাকেন, এক্সপ্লোর না করেন যে জিনিসটা আসলে কি, একটা ক্লিক মারে দেখি, ক্লিক মারলে তার ক্ষতি নেই, তাই না? কম্পিউটার তো নষ্ট হয় না। তো একটা ক্লিক মারেই দেখলেন, কি হলো? আজকের হোমওয়ার্ক থাকবে আপনাদের যেটা শুরুতেই থাকে যে মিনিমাম এই ভিডিওটা কয়বার দেখবেন বলেন? আচ্ছা, কয়বার দেখতে হবে? 4 বার স্যার। 4 বার? 2 টাইমস ভিউ। ওকে, দেন কি করবেন বলেন? বিডিংয়ে যাবেন, বিডিংয়ে গিয়ে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় বোঝার ট্রাই করবেন, অ্যান্ড সবগুলোতে ক্লিক মেরে মেরে দেখবেন। দেন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইন শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে একদম পাবলিশ করবেন। করার পরে ওই ক্যাম্পেইনের সেটিংসে যাবেন। কীভাবে সেটিংসে যাবেন? সাপোজ এই ক্যাম্পেইনে ক্লিক, আমি যদি ওভারভিউতে দিই, ওভারভিউতে দিলাম প্রথমে, দেন এরকম একটা জিনিস আমার সামনে আসলো বা ইন্টারফেস আসলো, তারা আমাদের দিন শেষে হিসাব নিকেশ সবই এখানেই, সব আমাদের আমল নামা সব এখানেই দেখা যাবে। মোটামুটি এই যে আমাদের একটা প্ল্যাটফর্ম গুগল, এই প্ল্যাটফর্ম সম্পর্কে বোঝার ট্রাই করবেন। প্রতিটা বিষয়, যদিও আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করি নাই, করবো আস্তে আস্তে। যেরকম আমরা অ্যাডমিন সেকশন এবং বিলিং সেকশন নিয়ে মোটামুটি ধারণা আছে আমাদের, টুলস, গোলস, ক্যাম্পেইন এগুলো সম্পর্কে ধারণা নেই। তবে ক্যাম্পেইন সম্পর্কে আস্তে আস্তে ধারণা হবে যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করা শিখবো অ্যান্ড সেটা অপটিমাইজ করবো। দেখেন এই ক্যাম্পেইনের মধ্যে আপনি যখন একটা ক্যাম্পেইন পাবলিশ করবেন, তখন পাবলিশ করার পরে বিট স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন, কারণ শুরুতে আমরা সব বিট স্ট্র্যাটেজি পাবো না, এখানে শুরুতে আমরা সবগুলো পাবো না। তো ক্যাম্পেইনে পাবলিশ করার পরে কিভাবে আমরা সেটার বিট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারি, তাহলে ক্যাম্পেইন থেকে যাবেন, এটা এইভাবে থাকবে, বুঝছেন? এইভাবে থাকবে জিনিসটা, এটা ক্লিক মারে দেখবেন। দেন ক্যাম্পেইনসে মারবেন ক্লিক, দেন ক্যাম্পেইনস, দেন কী হবে, একটা ক্যাম্পেইনে যাবেন। সাপোজ ধরেন এই ক্যাম্পেইনে যাওয়ার পরে কী করবেন, সেটিংস ভালো করে দেখবেন, অথবা ভিডিও থেকে যাচ্ছে সমস্যা নাই। সেটিংস থেকে যাওয়ার পরে এই দেখেন বিডিং দশে ম্যাক্সিমাম ক্লিক, এখান থেকে কি করবেন, চেঞ্জ বিড স্ট্র্যাটেজি, এটা করতে পারেন। অথবা এরপরে ক্লিক দেবেন যে সেট এ বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি, এখানে ক্লিক দেওয়ার পর এইরকম অপশন পাবেন, এখানে সবগুলো বিডিং স্ট্র্যাটেজি আছে। আপনি কখন কোনটা সিলেক্ট করবেন, দেন ওর নিচে কী কী অপশন আছে সবগুলো ক্লিক মেরে দেখবেন, এবং ক্লিক করার পর সবগুলো একটা করে সুন্দর করে স্ক্রিনশট নেবেন, ঠিক আছে?
স্ক্রিনশট নিয়ে সেটা গ্রুপে সুন্দর করে পোস্ট করে দেবেন এবং আমি খুব ভালো করে ভিউ করব জিনিসটা। আশা করি পারবেন না? অ্যান্ড আমি আপনাদের গ্রুপে এখনই এই ইয়েটা দিয়ে দিতেছি, আপনাদের ডকুমেন্টটা দিয়ে দিতেছি। এর মধ্যে সব কিছু লেখা আছে, এটা আমার কথা না, এটা হচ্ছে গুগল থেকে নাজিল হওয়া কথা, ঠিক আছে? সুন্দর করে লেখা আছে, অন্যদের কাছেও এই শিটটা আছে, অনেকে এটা আসলে এই সময় কি আবার জয়েন হয় রে? ফিরোজ সাহেব, হ্যালো। জি স্যার, একটু ব্যস্ত ছিলাম। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করতে পারি নাকি? কারো কোনো জানার থাকলে বলেন, কারো কোনো কিছু জানার থাকলে বলেন, ঠিক আছে? স্যার ক্লাসটা শুরু করা যাক ফিরোজের জন্য। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। ঠিক আছে, এই আপনাদের নিজেদের মধ্যে একটু পরিচয় টরিচয় হয়ে নিন, ঠিক আছে? অনেকেই আছেন কাজ টাজ করতেছেন ভালো, অনেকে আবার নতুন স্টার্ট করছেন, তো সব মিলে একটা ভালো ধারণা পাবেন যে কীভাবে কী করা যায় না করা যায়। আমিও যে সব বিষয়ে এক্সপার্ট বিষয়টা এমন না, আপনাদের কাছ থেকেও শিখবো, ঠিক আছে? একটু পরিচয় টরিচয় হয়ে নিন, হ্যাঁ? তো আমরা ওই রেকর্ডিংটা অফ করে দিই।